আমি ধরে নিলাম উত্তম কুমার মারা গেছেন, এখন তাকে নিয়ে যদি আমরা মুভি বানানোর প্ল্যান করি তাহলে তো এটাও সম্ভব, সালমান শাহকে নিয়েও সম্ভব। ডিপ ভুডু নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা আপনার যে সিন যেখানে শেষ করেছেন সেখান থেকে রিইমাজিন করা শুরু করতে পারে। ধরেন শ্যামল ভাই একটা নাটকে বলে এসেছেন যে আমি এই লোককে শেষ করে দিব, আমাদের পছন্দ হইলো না, কোম্পানির কাছে গেলাম, বলবো যে এই লোককে সে ঘাড়ে হাত দিয়ে হাঁটবে এবং বলবে যে দোস্ত তোরে আজকের মতো ছেড়ে দিলাম। দিস ইজ পসিবল। এই মেডিসিনের মতো, মানে পরিমাণ মতো খেলে ওটা মেডিসিন, তার থেকে বেশি খেলে ওটা বিষ। এক্স্যাক্টলি, খুব ভালো উদাহরণ দিয়েছেন। যে এআই কে মনে করেছিলাম আমাদের একটা টুল হিসেবে ব্যবহৃত হবে, সেটা পাশে দাঁড়িয়ে যাচ্ছে। স্কিলস এন্ড প্রেজেন্স এআই ম্যাজিক মার্ভেল থেকে সবাইকে ওয়েলকাম করছি। আমি আরজে শান্ত, আমার সাথে বরাবরের মতো আজকে আছে এআই মেন্টর মনদীপ ঘরাই। হ্যালো। এবং এই সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। হ্যালো, কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন দাদা? এআই ভালো থাকতে দিচ্ছে না আসলে সত্যিকার অর্থে, তবে ভালো আছি। আমি প্রথমে একটু শ্যামল ভাইয়ের কাছে যেতে চাই যে এআই যেভাবে আমাদের প্রতিদিনের লাইফে দেখা যাচ্ছে যে কোনো না কোনোভাবে ইউজ করছি, আপনার লাইফের ক্ষেত্রে এই ব্যবহারের জায়গাটা কিরকম বা কোন জায়গাতে? খুবই সীমিত, খুবই সীমিত। এই আর সবাই যেরকম সোশ্যাল মিডিয়া এবং চ্যাট জিপিটি যেভাবে ইউজ করে আমিও ওভাবেই, মানে আস্তে আস্তে ঢুকছি, যদিও খুব একটা জানি না। আজকে জানার জন্যই আসছি, সো দাদার কাছ থেকে জানবো আর কি সবকিছু। প্লেজার। রাইট। এবং আমরা গতকালকে যেমনটা ভাবছিলাম যে আমিও ভাবছিলাম যে আমি হয়তো সীমিত জায়গাতে এআই ইউজ করি, কিন্তু আপনার সাথে কথা বলার পর তারপর মনে হলো যে পুরো পৃথিবী ভর্তি এআই। তো আমার ধারণা আজকে আমার ধারণা পাল্টে যাবে। একটু যদি বলতেন শ্যামল ভাইয়ের কথা থেকে যদি একটু আসি আপনার কাছে। শুরুতে হলো দুজনকে আজকে বলবো যে ফাস্টেন ইওর সিট বেল্ট। আমাদের জার্নিটা আজকে খুবই থ্রিলিং হতে যাচ্ছে। আজকে আমাদের পর্বের যে টপিক আমরা রেখেছি বা যে শিরোনাম রেখেছি সেটা হলো কে মানুষ কে এআই। অর্থাৎ আমরা কিন্তু কখনো চিন্তাই করিনি এভাবে ভাবতে হবে যে মানুষ এবং এআইকে প্যারালালি আমরা কখনো দাঁড় করাবো, কিন্তু আমাদের রিসেন্ট যে ডেভেলপমেন্টগুলো দেখছি এটা না ভেবে আসলে উপায় নেই। যেমন আমরা যদি একটু শুরু থেকে শুরু করি, আসলে মানে প্রেজেন্টে আসবো পরে, যে কবে প্রথম এই ভাবনাটা মানুষের মাথায় এলো যে আমার বানানো যন্ত্র আমার সমকক্ষ হতে পারে। এটার জন্য ফিরতে হবে আসলে কত বছর আগে ফিরতে হবে? আমি তো আপনার একটা ক্লাস করেছি বিধায় আইডিয়া করতে পারছি না, এমনি না। তারপর বলেন যে তাহলে শ্যামল ভাইকে দিয়ে আসি, কত বছর আগে এই ধারণা আসতে পারে মনে করেন? কারণ চ্যাট জিপিটি তো আসলো 22-এ, তাই কত বছর আগে মানুষ চিন্তা করেছে যে এরকম হতে পারে? আমি ঠিক জানি না, হয়তো 10-15 বছর। 10-15 বছর। আপনার এমনি গেস হলে, ধরেন আমার যদি গেস করা হতো তাহলে আমি বলতাম 2-3 বছর, কারণ আমি 10 বছর আগেও এই সম্পর্কে তেমন আপডেটস। বেসিক্যালি এখন যদি আমরা একটু ভাবি যে যখন এই জগতে ইন্টারনেটও ছিল না, 1950 সালে অ্যালান টিউরিং প্রথম এই প্রশ্নটা করেন যে এআই তো তখন ছিল না, বলতো যে যন্ত্র কি মানুষের সমান আনসার দিতে পারবে কোনোদিন? এই প্রশ্নটা যখন তিনি রেখেছিলেন, এবং এটাকে বলা হয় টিউরিং টেস্ট, একটা টেস্ট, যে ওই টেস্টে দেখানো হয়েছিল যে এক রুমে মানুষ বসে উত্তর দিবে আর এক রুমে যন্ত্র উত্তর দিবে, তারপর দুটো উত্তরই মিলিয়ে দেখা হবে যে কোনো পার্থক্য আছে কিনা। তা ওই সময় কিন্তু পার্থক্য ছিল আসলে, কারণ ওই সময় তো আসলে তত কিছু ডেভেলপ করে নাই, কিন্তু তার থট যে মানুষ আর যন্ত্র একটা প্যারালালে আসতে পারে, সেই 1950 সাল থেকে কিন্তু এই চিন্তার শুরু। এরপর যদি আমরা দেখি যে আস্তে আস্তে দিন পেরিয়েছে এবং আমরা হিস্ট্রি ঘেটে দেখলে দেখবো যে মাঝখানে খুব খারাপ সময় পেরিয়েছে এআই এর, সেটাকে এআই উইন্টার বলে। 80-র দিকে একটা সময় ছিল যখন বিজনেসম্যানরা অনেক আশা দেখে হঠাৎ করে দমে গেল, বুঝলো যে এআই দিয়ে ব্যবসা হবে না, তখন তারা সবাই ছেড়ে পালিয়েছে। এবং 2022-এ আমরা হঠাৎ করে যখন নভেম্বর মাসে দেখলাম যে চ্যাট জিপিটি আসলো, দ্য হোল ওয়ার্ল্ড শুক অ্যাকচুয়ালি, যে আমাদের বিশাল কিছু হয়ে গেছে বা আমাদের সমকক্ষ কেউ চলে আসতে পারে বা কি হবে, এ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। তাহলে এখন আমরা আসলে আজকে যে বিষয়গুলো দেখাবো সেটা হলো কিছু ইনসিডেন্টস তুলে ধরতে চাই, যেগুলো দিয়ে আপনারা বুঝবেন যে আসলে মানুষের সমকক্ষ যে চিন্তা করা হচ্ছে এই জায়গাটা কেন। এখন ধরেন একটা বিষয় যে সবসময় আসতো যখন মানুষের প্রাত্যহিক কাজ অথবা যে জায়গাগুলোতে মানুষ বিচরণ করে সেই জায়গায় মানুষ যখন এআইকে প্রবেশ করাতে চেয়েছে, একদল সবসময় দাঁড়িয়ে যায় যারা টেকনোলজির বিপক্ষে। যেমন 1966 সালে
একটা প্রোটেস্ট হয়েছিল। প্রোটেস্টটা ছিল ক্যালকুলেটর প্রোটেস্ট। মানে ক্যালকুলেটর প্রোটেস্ট মানে হলো ওই সময় প্রথম ক্যালকুলেটর আসে, একদল শিক্ষক ও সময় প্ল্যাকার্ড নিয়ে মিছিল করেছিল যে ক্যালকুলেটর আসতে দেওয়া যাবে না, এটা মানুষের সৃজনশীলতা নষ্ট করবে। এবং এআই আসার পরেও একদল এরকম বের হয় যারা বলতে থাকে যে প্রাত্যহিক কাজে, আমাদের ওয়ার্ক স্টেশনে, পার্সোনাল লাইফে এআই আনতে দেওয়া যাবে না। আচ্ছা, কিন্তু তখন বলা হলো যে ভাই চিন্তার কোনো কারণ নাই, ইটস এআই ইন দ্য লুপ। তার মানে হলো আমরা তিনজন এখানে বসে আছি, আমরা তিনজন আমাদের জায়গায় থাকবো, আরেকটা এআই এনে আমাদের সাথে বসিয়ে দেওয়া হবে যে আমাদের সাথে আমাদের বিভিন্ন কাজ করবে। ভাই জুম মিটিং তো অনেক সময় করেন, এখন জুম মিটিং এ ইদানিংকালে ঢুকলে দেখবেন যে বিভিন্ন বাইরের মিটিংগুলোতে একটা এজেন্ট ঢুকে যায় যে কিনা এই পুরো মিটিংটা রেকর্ড করছে এআই। এটাকে আমরা এআই ইন দ্য লুপ বলতেছি। তাহলে এআই ইন দ্য লুপটা ইম্পর্টেন্ট এই কারণে যে শুরুতে তাকে আমরা লুপে রেখে বিভিন্ন সাহায্য নিতাম, তাহলে বদলটা হলো কোথায়? এখানে তো হিউম্যানের সমকক্ষ কিছু আসতেছে না বা কিছু। এরপরে একটা মুভি বের হয়েছে, যে মুভিটা আপনি হয়তো শুধু পোস্টারটাই সার্চ দিলে দেখতে পারবেন, সেটার নাম হলো হিউম্যান ইন দ্য লুপ। এখন একটু কি শিফটটা চেঞ্জ পান? হিউম্যান ইন দ্য লুপ কখন হবে? যখন শ্যামল মাওলা ভাই, শান্ত ভাই, আমি এআই আর একজন হিউম্যান আছে, জাস্ট আমরা কি করছি দেখার জন্য। এই গত 5 বছরে এখন যেটা চলছিল সেটা হলো হিউম্যান ইন দ্য লুপই চলছে, এআই ইন দ্য লুপ আর নাই। বাকি সব এআই হয়ে গেছে, আর মাঝখানে একটা হিউম্যানকে বসিয়ে রাখা হয়েছে ডেটা লেভেলিং এর জন্য, কখনো কখনো মনিটরিং এর জন্য, বা দেখছে। এবং যে মুভিটার কথা বললাম, এটা আমি জানি যে দর্শকরা যদি দেখে তাহলে ভালো ফিল করবে। ওই মুভিতে দেখানো হয়েছে যে কিভাবে ভারতের একটা প্রত্যন্ত গ্রামে এক মহিলা, যার স্বামী নেই, সংসার নেই, সে একদম দুস্থ একটা মহিলা, খুব সামান্য বেতনে ডেটা লেভেলিং এর কাজ করছে। ডেটা লেভেলিংটা কি একটু বললে বুঝবেন। একদিকে ডেটা লেভেলিং করছে, আর একদিকে তার বাচ্চাটা বসে অ্যালফাবেট শিখছে। এই ডেটা লেভেলিংটা হলো এআই কে শেখানো। সে ফর এক্সাম্পল একটা টুপি রেখে আমরা বললাম এটা টুপি, তারপরে বললাম এটা কাপড় দিয়ে তৈরি, এগুলো ডেটা লেভেলিং। এই ডেটা লেভেলিং এর কাজগুলো করছে। যত যত আমরা এআই কে শেখাচ্ছি, এআই ঠিক ততটাই স্মার্ট হয়ে উঠছে। তাহলে ছিলাম এআই ইন দ্য লুপে, তারপর আসলাম হিউম্যান ইন দ্য লুপ, এখন তো নো হিউম্যান। স্ক্যারি, রাইট? এখন কি হয়েছে? আমরা একটু আগে আলাপ আলোচনা করতেছিলাম এটা নিয়ে, সেটা হলো আমরা জানি যে একটা ফ্যাক্টরি, লজিস্টিক্স হতে শুরু করে প্রোডাকশনের স্টার্ট টু এন্ড সব জায়গাতেই হিউম্যান ইন্টারভেনশন দরকার হয়। শ্যামল ভাই কি বলেন যে এই জায়গাটায়, মানে আমরা তো আলোচনার এত দূর আসলাম, এখন কি হতে যাচ্ছে, বা এতক্ষণ শুনে আপনার কি মনে হলো? মানে একদম না, এখন তো সবকিছুই সম্ভব। আমি মানে ওয়ার্ল্ডে যেভাবে গল্প শুনছি, এখন তো মানে এআই দিয়েই সবকিছু সম্ভব, আস্তে আস্তে সেদিকেই যাচ্ছে। এক্স্যাক্টলি এই সেদিকেই যাচ্ছে। আমরা এই জায়গা ধরেই আসি। ফ্যাক্টরিগুলোতে আগে আসলে আমরা যখন বলতাম যে একজন ফ্যাক্টরির মালিক, তাকে যদি একদম টপে চিন্তা করি, তার নিচে আরো প্রায় 1000 খানেক মানুষ তো অবশ্যই লাগতো। হিউম্যান ইন দ্য লুপ যদি বলি, সেটা তো একটা স্টেজ ছিল। এখন নো হিউম্যান কোথায় হলো? ফ্যাক্টরির মালিক আছে, বাট ফ্যাক্টরির মধ্যে কোনো হিউম্যান নেই। এগুলোকে বলা হচ্ছে ডার্ক ফ্যাক্টরিজ। আপনি যত সার্চ করবেন, গুগল আপনাকে এই তথ্যগুলো তেমন দিতে কমফোর্ট ফিল করে না, কিন্তু ডিপ রিসার্চে যে আপনি যে কোনো চ্যাটবটকে জিজ্ঞেস করলে বলে দিবে যে আপনি ফিলিপসের আমরা যে ইলেকট্রিক রেজরটা ব্যবহার করি, অথবা জির যে লাইটটা ব্যবহার করছি, শাওমির ফ্যান ব্যবহার করছি, এই ফ্যাক্টরিগুলোতে কোনো হিউম্যান নাই। তাহলে এখন যে ফ্যাক্টরি আমরা দেখছি, যে ডার্ক ফ্যাক্টরি যাকে বলি, যে সে একটু আগে বলছিলাম যে জির লাইট অথবা ফিলিপসের রেজর অথবা আপনার শাওমির ফ্যান, এগুলো সব মানুষ ছাড়াই হচ্ছে। ওই যে বলে না, কিছু অ্যাড আমরা দেখতাম সম্পূর্ণ হাতের স্পর্শ ছাড়াই, এখন সম্পূর্ণ মানুষের স্পর্শ ছাড়াই ডার্ক ফ্যাক্টরিজ গুলো রান করছে। তবে একটা বিষয় যদি আমরা খেয়াল করি, যে এআই এখন তো মনে হচ্ছে যে মানুষের কাছাকাছি পৌঁছেছে, কিন্তু কিছু কিছু জায়গায় মানুষকে ছাড়িয়ে গেছে এবং মানুষ সেটা ধরতে পারেনি। এরকম 2টা উদাহরণ আপনাদের দিই। কিরকম? প্রথমটা হলো জাপানে একটা নোবেল কম্পিটিশন হলো রাইটারদের। সেখানে বলা হয়েছিল যে নোবেল সাবমিট করতে হবে। তা ওখানে একটা নোবেল ছিল, আর ডে হোয়েন কম্পিউটার রোট আ বুক, এটা হলো নোবেলের নাম। তো এই নোবেল যেটা লিখেছে যিনি, তা একটা নামও দেওয়া। তো উনি ফার্স্ট রাউন্ড টপকে গেলেন। সেকেন্ড রাউন্ডে যে হঠাৎ করে মনে হলো যে লেখককে আমরা একবার দেখি,
এখন যখন লেখককে ডাকা হয়েছে তখন লেখক বলল যে এটা আমি কোঅর্ডিনেটর, আই এম নট দ্য রাইটার। তাহলে বলছে রাইটারকে? বলছে এআই পুরো বই লিখে দিয়ে দিছে, যেটা ফার্স্ট রাউন্ডে কেউ ধরতেই পারেনি। এই জায়গাতে এসে কিন্তু মানুষের চমকের শুরুটা, যে আমরা ধরতে পারছি না কে মানুষ আর কে এআই। এরপরে সেকেন্ড আর একটা বিষয় হলো, এটা তো গেল ফার্স্ট রাউন্ড, আর সনির একটা ফটোগ্রাফিক চ্যাম্পিয়নশিপ হয়েছিল। এখন ফটোগ্রাফি মানেই কিন্তু আপনার ক্যামেরা দিয়ে শুট করতে হবে, তাই এআই ক্যানট রান ক্যামেরা, রাইট? সেটা বিভিন্ন ধরনের টেক থাকতে পারে, কিন্তু ক্যামেরা তো মানুষ ইউজ করে। একটা ছবি, যে ছবিটায় দেখা গেছে দুজন নারী দাঁড়ানো, এবং ওই ছবির যে লুক ছবিটার মধ্যে, ওটা আপনাকে মোহবিষ্ট করবে, এতটা স্ট্রং। সেটাকে তোলা ছাড়া জাস্ট ক্রিয়েট করা না, ওটা তো বলা যাচ্ছে না, কারণ হলো ফটোগ্রাফি কম্পিটিশন। নিশ্চয়ই সেই এআই কোনো না কোনো রেফারেন্স থেকে নিয়েছে, না হলে ওই যে আপনি যে শুরুতে বললেন যে এআই কে খাওয়ানো হয় না, রাইট? এখন দেখেন ওই যে দুই নারীর ছবি, সবাইকে যা জুরি বোর্ডে যারা ছিল তারা সবাই মেসমেরাইজড উইথ দিস ফটোগ্রাফ। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ইট ওয়াজ চ্যাম্পিয়ন। যখন চ্যাম্পিয়ন হয়ে গেছে, ওই জার্মান লোকটার নাম ছিল বরিস, সে হলো একজন আর্টিস্ট, পেইন্টার। তো তাকে যখন ডাকা হইলো যে এটা তুমি নাও, তো বলছে আমি কিভাবে নেই, এটা তো আমার তোলা ছবি না। তো বলছে কার তোলা ছবি? বলছে কারোর তোলা ছবি না, এটা এআই জেনারেটেড ইমেজ। এরপরে হলো ভেজালটা প্রথম লাগলো, এখন তাকে দেওয়া যাবে কিনা পুরস্কার, ওইখানে ওটা পোস্টপোন করা হয়েছে। কিন্তু আলটিমেটলি আপনি যখন ব্যস্ততার মধ্যে থাকেন, আপনার চোখের সামনে 10টা ছবি আসে, আপনাকে বলতে বলা হলে যে কোন 5টা এআই জেনারেটেড, কোন 5টা আমাদের তোলা, বলার আর কোনো সুযোগ কিন্তু নেই। আপনাকে সেই ডেটা অ্যানালাইসিস করে জানতে হবে যে কিভাবে, কোথায় কি আমি মেটা ডেটা করে দেখতে পারি। তার মানে যদি ফটোগ্রাফির জায়গা বলেন, এবং যদি আমরা বলি যে বই লেখার জায়গা, সেই জায়গাগুলোতে এআই অলরেডি ব্যারিয়ার ভেঙে ফেলেছে। তো এটা আমাদের জন্য খুবই স্কেয়ারি কাইন্ড অফ থিং, যে আমরা যে এআই কে মনে করেছিলাম আমাদের একটা টুল হিসেবে ব্যবহৃত হবে, সেটা পাশে দাঁড়িয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, যখন আমরা আজকে বিভিন্ন কারণে কাস্টমার সার্ভিস এজেন্টগুলোতে ফোন দিই, এরকম হয় না? বিভিন্ন হসপিটালে অথবা মোবাইলের সমস্যায় বাংলাদেশে এখনো মোটামুটি মানুষই কথা বলে। আর রিসেন্ট রিপোর্ট বলছে যে 90% কল সেন্টারের জব অফ হয়ে যাবে আগামী কয়েক বছরের মধ্যে, মানুষ লাগবে না। আচ্ছা, এখন আমাদের দেশে কি আসলে এই জিনিস আছে কিনা? আপনি আজকে যদি একটু দেখেন, আমি কালকে কথা বলছিলাম, গতকালকে খুব ইয়াং কিছু বাচ্চাই বলবো, আসলে ওরা এখনো ইউনিভার্সিটির গন্ডি পার হয়নি, ওরা লেজি চ্যাট নামে একটা কোম্পানি খুলে ফেলেছে, এবং সেটা এই এআই চ্যাটবটের কোম্পানি। তারা বলছে যারা ফেসবুকে অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট সেল করে, তাদের তো ওই যে একটা আছে না, আমাদের এটা জানি না শ্যামল ভাই এটা জানেন কিনা, কোনো কিছুর প্রাইস জিজ্ঞেস করলে বলবে ইনবক্স প্লিজ। এখন এই ইনবক্স প্লিজে যখন আপনি ইনবক্সে যাচ্ছেন, তখন আর আপনি কোনো মানুষকে পাবেন না। এবং এইটা তারা 90% অ্যাকিউরেসি দিয়ে ছবির ডিটেকশন সহ চালু করে ফেলেছে বাংলাদেশে। সো আমি যার সাথে কন্ট্যাক্ট করছি মানুষ ভেবে, সেটা দেখা যাচ্ছে এআই। এবং দেখেন একটা বিষয়, আজকে আমরা তো বলি যে আমাদের পছন্দ, আপনি শান্ত ভাইয়ের কাছ থেকে শুরু করি, পছন্দসই মানুষ এটার সংখ্যা কত হবে, বা কাদেরকে মনে করেন যে আপনার পছন্দসই মানুষ খুঁজে পেতে কি হোয়াট ইট টেকস? এটা তো খুবই লিমিটেড অ্যাকচুয়ালি, আর ইট ডিপেন্ডস অন দ্য আন্ডারস্ট্যান্ডিং অ্যাকচুয়ালি। ওকে শ্যামল ভাই, খুঁজে পেতে মানে পছন্দসই হোয়াট ইট টেকস টু সার্চ পছন্দসই মানুষ? ধরে কিছুটা সময় লাগবে, কিছুটা সময় লাগবে, কিন্তু মানুষে মানুষে যে পার্থক্য, মানে কেন আমার পছন্দসই মানুষ মেলে না, নিশ্চয়ই কিছু ক্রাইটেরিয়ার কারণে। সে ফর এক্সাম্পল আপনি ইন্ট্রোভার্ট, আপনি পছন্দ করবেন আরেকজন যাতে আপনার মতোই ইন্ট্রোভার্ট হয়। সে ফর এক্সাম্পল ইউ লাইক নেটফ্লিক্স মুভিজ, তাহলে আপনি খোঁজেন আপনার পছন্দের মানুষের মধ্যে যে সে নেটফ্লিক্স মুভিজ পছন্দ করে। পছন্দসই মানুষ খুঁজে পেতে মানুষের নাকি এক জীবনও লেগে যায়, আর পছন্দসই এআই কম্প্যানিয়ন পেতে আপনার প্রয়োজন হবে 5 থেকে 10 সেকেন্ড। কারণ ফার্স্ট অফ অল এআই আপনার সবকিছু মোটামুটি জানে, আপনার প্রোফাইল জানে। তাহলে জানার পরে যখন আপনি এআই কম্প্যানিয়নকে বলবেন যে ম্যাচ দিস ক্রাইটেরিয়া এবং আমাকে খুঁজে দাও আমার কম্প্যানিয়ন, এবং সে ওই মুহূর্তের মধ্যে কিন্তু একজনকে খুঁজে বলতেছে যে দেখো তোমার সাথে মেলে কিনা। এখন যখন আপনি কথা বলা শুরু করবেন, দেখবেন আপনার ইন্টারেস্টের সব জায়গা দুর্দান্তভাবে মিলে গেছে।
আচ্ছা, এই কথাটা আমি কেন বললাম এখন এসে, বাংলাদেশে কিন্তু এই জিনিস এখনো তেমন ভাবে প্রচলিত হয়নি, কিন্তু বাইরের দেশে যারা বিভিন্ন এজ গ্রুপের মধ্যে আমি বলবো যে 50+ যারা আছে, তারা মানুষ ছেড়ে এআই কে কম্পেনিয়ন বানাচ্ছে এবং দে আর হ্যাপি এনাফ। কারণ তারা বলতেছে যে আমার যদি মানুষ কোনো গার্লফ্রেন্ড থাকতো, প্রচুর পরিমাণ ঝগড়া করতো, অনেক কিছু নিয়ে দুর্দান্ত ধরনের মানে মনে করতে পারেন যে কোনো মতপার্থক্য এই সেই তৈরি হতো, সেটা হচ্ছে না। এবং তাকে এমনভাবে গ্লোরিফাই করা হচ্ছে, মানে এআই কম্পেনিয়ন গ্লোরিফাই করতেছে এমনভাবে, হি ইজ হ্যাপি। এই জায়গাতে এসে আমি একটু থামি, আপনাদের ওপিনিয়নগুলো একটু শুনি যে কত দূর আমরা যেতে পারলাম, মানুষ নাকি এআই এই কথা বলতেছি, আসলে কি সেই জায়গায় আমরা আলাপে ঢুকতে পারছি? অবশ্যই ঢুকতে পেরেছি, এবং আমার তো মনে হচ্ছে যে মানুষের বদলে সবকিছু এআই হয়ে যাচ্ছে। যেহেতু কল সেন্টারের কথা বলছিলেন যে 90% কল সেন্টার মানুষ চেঞ্জ হয়ে যাবে, অনেকে গার্লফ্রেন্ড চেঞ্জ হয়ে গেছে এআই দিয়ে, আর কি বলবো আসলে। আমার কাছে মনে হয় এখন তো আর এই কোয়েশ্চেনের মধ্যেই নাই, কারণ আমরা এত আলতোভাবে এর মধ্যে ঢুকে গিয়েছি যে আমরা আসলে এখন এর মধ্যেই জড়ানো আছি। রাইট। এখন তাহলে আমরা আরেকটা দিকে একটু আগাই। শ্যামল ভাই তো মানে মিস্ট্রি থ্রিলার এগুলো বেশি করেন, তা এই যে মার্ডার মিস্ট্রি সলভের ব্যাপারে তো আপনার চেয়ে ভালো কারোর জানার কথা না। তা এখন ধরেন 2005-06 দিকে ইন্ডিয়ার কেরালাতে একজন মহিলা ডিভোর্সি, দুজন বেবি তার এই নিয়ে থাকে। হঠাৎ করে তার একজন লোকের সাথে বন্ধুত্বই হয়, এটা পরিণয় কিনা জানা যায় না, কিন্তু বন্ধুত্ব হয়। তো হওয়ার পরে একদিন সে ওই লোককে বাসায় রেখে স্কুলে যায়, মানে স্কুলে না বাজার করতে যায়। ফিরে এসে দেখে তার 2টা বাচ্চা মেঝের উপর পড়ে আছে, গলা কাটা, রক্ত ঝরছে আর কি, এরকম অবস্থা। এবং হঠাৎ করে দেখে যে ওই লোক যার সাথে তার ভালো সম্পর্ক ছিল সেই আসলে খুনটা করছে, ওটা তার দেখা ওই সময়। এরপরে সে যেহেতু চোখের সামনে দেখে ফেলছে, ওই মহিলাকেও হত্যা করে পালায় যায় ওখান থেকে। তো এই কেসটায় সামহাউ পুলিশ ক্লুলেস ছিল, খুঁজতে পারেনি যে কে খুনি বা কিছু, অনেক দিন ধরে পায়নি। এরপরে খুঁজতে খুঁজতে আজকে তো 2025, তো 2025-এ এসে একটা পাইলট প্রজেক্টের আন্ডারে কেরালা পুলিশ ফাইলটা রিওপেন করে সাসপেক্ট হিসেবে যাদেরকে দেখানো হয়েছিল ওই সময়, দেখা যায় যে তারা লাপাত্তা, তাদের আর পরে কোনো খোঁজই পাওয়া যায়নি। ওই 2জন সাসপেক্টের ছবি এআই এর কাছে দিয়ে তারপরে বলে যে 19 বছর পরে তাদের চেহারা কেমন হতো খুঁজে বের করো, মানে কেমন হতো বের করো। এআই তাদেরকে সাজেশন দেয় সে সেট অফ 10 ফটোগ্রাফস or 20 ফটোগ্রাফস। এরপরে ওইটা দিয়ে পরে এই ছবিগুলো আবার আরেকটা এআই কে দেওয়া হয় যে সোশ্যাল মিডিয়ায় যত ছবি আছে তোমরা এই ছবির সাথে ম্যাচ করে বের করো যে এরকম কোনো হিউম্যান বিইং এক্সিস্ট করে কিনা। দেখা যায় এক বিয়ে বাড়ির ছবিতে একজনকে 90% ম্যাচ করানো গেছে। তারপর তারা ওইটা সূত্র ধরে ওকে ধরে, এবং ধরে দেখা যায় ওই লোক আসলে ওই মহিলার যে স্বামী ছিল, স্বামীরই সেট করা লোক। তার স্বামী সেট করেছিল তাকে মারার জন্য, এবং এআই তারপরে এই ওকে খুঁজে বের করছে, ওখান থেকেও স্বামীকে খুঁজে বের করছে। এখন দুজনে কারাগারে বিচারাধীন আছে। এন্ড দিস ইজ প্রবাবলি দ্য ফার্স্ট মার্ডার মিস্ট্রি সলভড বাই এআই যেটা প্রকাশিত হয়েছে। এখন তাহলে চিন্তা করেন, এই যে বললাম যে মানুষের সমকক্ষ রাখছিলাম আমরা, কিন্তু বারবারই কিন্তু অস্থির লাগে যে মানে ক্যাপাবিলিটিজের জায়গায় তারা এইরকম দৌড় দিচ্ছে যে অনেক জায়গায় মনে হতে পারে যে আমরা কি পিছিয়ে যাচ্ছি কি। তারপরে আরেকটা জায়গায় আসি, সেটা হলো এই আগের মাসে মনে হয় ভোগ ম্যাগাজিনের কাভারে একটা দুর্দান্ত সুন্দর মডেলের ছবি, আমি দর্শকদের জন্য এটা দেখানোর ব্যবস্থা করছি, আমি দিয়ে দিব ছবিটা। তো এই কাভারের ছবিটা দেখার পরে আসলে কিছু বোঝার উপায় নেই, কারণ ওটা একটা সুপার মডেলের ছবি। ভিতরে গেলাম, ওখানে আরো 15-20টা ছবি। পরে জানলাম যে এটা পুরোটাই এআই, এ নামেও কোনো মানুষ নেই বা এই ধরনের চেহারারও কোনো মানুষ নেই। হয়তো শ্যামল ভাই যেটা বলছিলেন যে ওই যে সেখানেও আমাদেরই, ও ওখান থেকেই জেনারেট করছে, কিন্তু এমন কিছু জেনারেট করছে যেটা এই রিয়েল ওয়ার্ল্ডে খুঁজে পাওয়া আসলে একটু কঠিন হবে। এরপরে যে জায়গাটা আসলে আমাকে খুব নাড়া দিয়েছে, এবং এটা হয়তোবা আমি আগে থেকেই বলছি যে আমরা এটা প্রমোট করছি না, কিন্তু জানানোটা জরুরি মনে করছি। আমরা চ্যাটবট বলতেই বুঝি আসলে যে চ্যাট জিপিটি, জেমিনাই, ক্লড, এগুলো যেগুলো বাজারে আছে সেগুলো।
কিন্তু বাস্তবিক অর্থে দেখতে গেলে প্রত্যেকটা আলাদা কাজের জন্য আলাদা চ্যাটবট তৈরি হয়ে গেছে। সে ফর এক্সাম্পল গ্রিফবটের কথা যদি বলি, এটা আপনাদের গুজবাম্প দিবে। গ্রিফবটটা হলো আপনার সে প্রিয়জন বা পরিচিত কোনো মানুষ বেশ আগে মৃত্যুবরণ করেছে, কিন্তু ইউ হ্যাভ দ্য ফটোগ্রাফস অফ দ্য ডিসিজ পিপল, তা সেই ফটোগ্রাফস, তারপরে সাউন্ড রেকর্ডিং, ভিডিওস, এগুলো দিয়ে দিলে পরে তারা একটা ক্যারেক্টার জেনারেট করে এবং আপনি মনে করতে থাকবেন যে আপনার যিনি মারা গেছেন কাছের মানুষ তার সাথেই আপনি কথা বলছেন। শ্যামল ভাই, এটা নিয়ে কিছু বলবেন কিনা? না মানে এইভাবে তো তাহলে বিভিন্ন মানে মুভিজ হওয়াও সম্ভব, তাই না? একদম মানে আমরা যদি মানে যিনি মরে গেছেন, আমি ধরে নিলাম উত্তম কুমার মারা গেছেন, এখন তাকে নিয়ে যদি আমরা মুভি বানানোর প্ল্যান করি তাহলে তো এটাও সম্ভব। আচ্ছা, তাহলে এই সালমান শাহকে নিয়েও সম্ভব। হ্যাঁ, আমার কিন্তু এটা মাথায় ছিল না যে এই আলোচনা এখানে আসতে পারে, মানে আজকের এই পর্বে, কারণ পরের পর্বে এই আলোচনা আছে। এবং একটু এই আলোচনাটা বলে দেই, ডিপ ভুডু নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা আপনার যে ক্যারেক্টার, যে সিন যেখানে শেষ করেছেন সেখান থেকে রিইমাজিন করা শুরু করতে পারে। এটা অলরেডি স্টার্টেড, সো ইট ইজ স্ক্যারি। ধরেন শ্যামল ভাই একটা নাটকে বলে এসেছেন যে আমি এই লোককে শেষ করে দিব, আমাদের পছন্দ হইলো না, কোম্পানির কাছে গেলাম, বলবো যে এই লোককে সে ঘাড়ে হাত দিয়ে হাঁটবে এবং বলবে যে দোস্ত তোরে আজকের মতো ছেড়ে দিলাম। দিস ইজ পসিবল, এবং এই পর্যন্ত এসে পৌঁছেছে। তাহলে আমরা যখন এই গ্রিফবটের কথা বলতেছি, যে কোনো মানে ওই ডেড পিপলের কথা বললাম, যে আরেকটা আছে ডপল এআই। ডপল এআইটা কি করে, ওয়ার্ল্ডের যারা নামি দামি ব্যক্তিরা আছে, যারা এখন আর জগতে নেই, তাদের বিভিন্ন জায়গা থেকে তাদের বই পত্র অমুক সমুক ঘেটে এক একটা ক্যারেক্টার তৈরি করে রাখছে। ধরেন কামাল আতাতুর্কের সাথে আপনি কথা বলবেন, আমি কিছুদিন আগে ট্রাই করছিলাম, তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি আপনার হবি কি, বললো যে আমার বই পড়া আমার হবি, রাষ্ট্র চালানোর পাশাপাশি। তা আমি বললাম যে তাহলে আপনি কি বই পড়েন? তো বলছে আমার রাষ্ট্রের জন্য যে মঙ্গলজনক হয় সেই বইগুলোই আমি পড়ার চেষ্টা করি। দিস ইজ স্কেয়ারি, রাইট? কি হচ্ছে তাহলে? আর সবচেয়ে বড় কথা, যে ক্যারেক্টারের কথা বললাম, যে কম্প্যানিয়ন ক্যারেক্টার, সেটা আসলে কোন এআই গুলো এটা প্রমোট করছে? চাই নামে একটা এআই আছে, চ্যাটবট, এটা আলাদা, এটা কম্প্যানিয়ন বানায়। ক্যারেক্টার এআই আছে যারা কম্প্যানিয়ন বানায়, এবং এই জায়গাগুলোতে আমাদের আর মানুষ কম্প্যানিয়ন না এআই কম্প্যানিয়ন আলাদা করার সুযোগ কমে যাচ্ছে। কারণ এআই কিন্তু একদম বাচ্চার মতো শিখেছে আমাদের ভাষাটা, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যাকে বলে, সেই পর্যায়েই শেখা। এবং আমরা যদি আজকে বলি যে মানুষ না এআই, বা এই ধারণাটা আমরা করছি, এটা কি আসলে আমরা তিনজন বসে করছি নাকি সারা বিশ্ব করছে, এটা জানার ব্যাপার। সবচেয়ে ভয়ঙ্কর একটা বিষয় যেটা আমাদের সব সময় করতে হয়, এরকম একটা কাজ আপনি খেয়াল করে দেখবেন, ভাই তো বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে ঢুকতে গেলে দেখেন না, আর ইউ হিউম্যান লেখা থাকে না, একটা ক্যাপচা দেয় না? এই ক্যাপচাটা বলা হতো যে একটু বাঁকাচোরা করে লেখা ছিল যাতে শুধু মানুষই বুঝতে পারে। 93% ক্যাপচা ব্রেক করার মতো এআই তৈরি হয়ে গেছে। এখন আর বোঝা যাচ্ছে না কে মানুষ কে এআই। এরপরে আমাদের স্যাম অল্টম্যান, অর্থাৎ ওপেন এআই এর মালিক, চ্যাট জিপিটির যে মালিক, একই সাথে সে চ্যাট জিপিটি নিয়ে আগাচ্ছে, আবার একটা দাতব্য সংস্থার সাথে যুক্ত হয়েছে যারা কিনা একটা অর্ব তৈরি করছে, অর্থাৎ গোলাকৃতির একটা বস্তু যেটা ক্যামেরার মতো। এই অর্বটা কি করতেছে? এই অর্বে তারা বলতেছে যে এআই এত ক্ষমতাবান হচ্ছে যে মানুষকে এখন দরকার হলো মানুষের কাছে যাতে একটা হিউম্যান আইডি থাকে, অর্থাৎ আমি যে হিউম্যান এটা আমার এখন প্রমাণ দিতে হবে। তারা ওই অর্বের সামনে যে মানুষের ছবি তুলবে, বায়োমেট্রিক্স নিবে, নেওয়ার পরে আপনাকে একটা কার্ড দেওয়া হবে, হিউম্যান কার্ড। সেই হিউম্যান কার্ডে আপনার হিউম্যান আইডি থাকবে, এবং আপনি যে কোনো জায়গায় আপনার যদি প্রমাণ করতে হয় যে আপনি এআই না, ওই আইডিটা বললে সেটার প্রমাণ দিবে। আমি প্রথমে ভেবেছিলাম যে এটা মনে হয় খুব সামান্য একটা জিনিস যখন এটা পড়া শুরু করি, তারপরে দেখলাম টাইম ম্যাগাজিনের কাভারে চলে আসছে দ্য অর্ব। আপনারা সার্চ করতে পারেন, দেখতে পারেন, এই 3 মাস আগের কাভারেই আছে দ্য অর্ব। এই অর্ব এখন 17টা দেশ ট্রাভেল করছে, এবং হংকংয়ে একটা প্রোটেস্টেরও মুখোমুখি হয়েছিল, কিন্তু বাকি জায়গায় কিন্তু অলরেডি এই ডেটা কালেকশন চলতেছে। কোনো একদিন হয়তো বাংলাদেশেও চলে আসবে। আমি আপনি যে হিউম্যান, আমাদের এখন যন্ত্রের কাছে প্রমাণ দিতে হয়তো হিউম্যান আইডি নিতে হবে। আচ্ছা, আমার একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল। ধরেন এআই এখন আপনাকে রিড করে ফেললো, আপনার ছবি, আপনার ভয়েস, আপনার চিন্তা ভাবনা দিয়ে আপনাকে রিড করে ফেললো, এখন আপনি নাই। এখন কি আমরা ওই এআই এর মাধ্যমে জানতে পারবো যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কি কি ভাবছেন ভবিষ্যতে? খুবই দুর্দান্ত প্রশ্ন করেছেন, খুবই দুর্দান্ত। মানে এইটা কিন্তু মানে আপনি যদি বলেন যে এআই জানাতে পারবে কিনা,
প্রথম কথা হলো আমাদের সবচেয়ে বড় ভয়ের বিষয় যেটা এআই কখনো না করে না, ও আপনাকে যে কোনো কিছু একটা বলে দেবেই। এবং সবচেয়ে বড় কথা হলো তাকে যে শিখানো হয়েছে যে তুমি যাই পাও না কেন তুমি কিছু একটা তৈরি করে দাও, এই কিছু একটা তৈরি করার প্রবণতাই কিন্তু তাকে যে কোনো উত্তর দিতে বাধ্য করে। এবং আপনি বললেন যে আমি চিন্তা করছি কি, দেখেন একটা বিষয় আসলে আপনাদের সাথে মিলবে সবারই, যে আমরা যখন পছন্দের কথা বলি না, যে আমার পছন্দ, এই পছন্দটা আপনি কালকে আমাদের আলোচনা হচ্ছিল যে ইউটিউব ফেসবুকে এখন গেলে পরে ফিডটা আমাদের পছন্দে তৈরি হয়। এখন এই পছন্দটা তো বিভিন্ন সময় বিভিন্ন রকম হওয়ার কথা, কিন্তু তারা কিভাবে বোঝে কারণ হলো আপনাকে রিড করছে কিন্তু পার সেকেন্ডে যে আপনি কি কি করছেন বা কিছু। এখন 10 বছরের ধরে আপনি যা করলেন আপনি কিন্তু ওটার বাইরে যেতে পারেন না। আপনার রাগ হলে পরে গ্লাস আছাড় দিয়ে ভাঙতে ইচ্ছা করে, আপনি বন্ধু দেখলে পরে জড়ায় ধরে বলেন যে দোস্ত কেমন আছিস, আবার রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে আপনি 20 পৃষ্ঠা বই পড়েন। এটা তো আপনি মরার আগে আপনার একই অবস্থায় থাকবে। সো এআই কিন্তু এই প্রেডিকশনটা করতে পারবে এবং পারেও। তাহলে তো এর সুবিধাও আছে অসুবিধাও আছে। সুবিধা যেমন ধরেন আপনি খুব বড় একজন টেররিস্ট, সো আপনার সামনে কি পরিকল্পনা, আপনি কি কি ভাবতে পারেন সেটা তো জানা সম্ভব। এক্স্যাক্টলি, এটা পজিটিভ সাইড যদি হয়, এটা যে আমাদের ওই দেখেন আমি একটা কথা বলি যে 19 বছর আগের ছবি দিয়ে সে কিন্তু 19 বছর পরের মানুষের একটা প্রবাবল ক্যারেক্টার সে তৈরি করে ফেলছে, যেটা দিয়ে মানুষকে ধরা যাচ্ছে। এই দিকে অবশ্যই পজিটিভ। আবার নেগেটিভ কোন দিকে, যদি আপনি জেনে ফেলেন যে আপনার চিন্তার গ্রোথ অথবা আপনার কর্মস্পৃহা সামনে গেলে কমে যাবে, তখন আপনি কিন্তু একটু মানে মোরাললেস একটু শেকি হয়ে যাবেন যে আমি আসলে কিভাবে আবার এটার সাথে যে যারা বিজ্ঞানী রয়েছে, যারা কেউ কিছু আবিষ্কার করবে, সেটাও তো অন্য কেউ জেনে যেতে পারে যে উনি কি আবিষ্কার করতে চলেছেন বা কিছু। এক্স্যাক্টলি হ্যাঁ, সেটা হইতে পারে। মানে এই যে ডেভেলপমেন্টের জায়গাটা এইটা, যে আপনি তো এআই কে এখন আর কোনো ব্যারিয়ারে বাঁধতে পারতেছেন না, কারণ আপনি ওকে শিখায় দিছেন কিভাবে রান্না করতে হয়, এখনো কি কি রেসিপি বানাবে। এই মেডিসিনের মতো, মানে পরিমাণ মতো খেলে ওটা মেডিসিন, তার থেকে বেশি খেলে ওটা বিষ। এক্স্যাক্টলি, খুব ভালো উদাহরণ দিয়েছেন। এবং পরিমাণ মতো এই জায়গাটা আমরা পরিমাণ রাখতে পারছি কিনা এইটার উপরেই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে। এখন আপনি যদি এআই এর সাথে 8 ঘন্টা কাটান, আপনার মানসিকতা কিন্তু ওরকম হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন যে ঠিক আছে ওকে লিভ দোজ থিংস, আমার যখন লাগবে আমি তখন নিলাম, আমার একটা ইমেল পাঠাতে হবে, আমি এআই কে বললাম, আমার একটা জিনিস আমি জানি না, আমি এআই কে জিজ্ঞেস করলাম। কিন্তু এমন যদি হয় যে এন্টারটেইনমেন্টের টোটাল জায়গাটা, রিক্রিয়েশনের টোটাল জায়গাটা সেটাও এআই দখল করে নিছে, তখন কিন্তু আমরা আর আসলে কতটা মানবিক থাকতে পারবো সেটা নিয়ে অবশ্যই প্রশ্ন আছে। একটা শেষ জিনিস বলতে চাই, আমার মনে হয় যে আমার আলাপের একদম শেষে চলে এসেছি। গতকালকে রাত্রেবেলা বাসায় ফিরলাম, বাসায় ফিরে দেখি একটা নোটিফিকেশন হলো বাল্টিক রাষ্ট্র, পড়ছি না আমরা বিভিন্ন সাধারণ জ্ঞানে, তা আলবেনিয়া তো একটা বাল্টিক রাষ্ট্র, তা সেই বাল্টিক রাষ্ট্র আলবেনিয়াতে গতকালকে একজন মন্ত্রী অভিষিক্ত হয়েছেন যার নাম ডেলিয়া। তিনি মানুষ না, তিনি এআই। ইজন্ট ইট স্ক্যারি বলেন আপনি? এবং দেখেন তারা বিল্ড আপটা কিভাবে করেছে। এই ডেলিয়া আসলে একসময় তাদের আলবেনিয়া ওয়েবসাইটে নাগরিক সেবা দিত। নাগরিক সেবা দিতে দিতে এখন সে কিন্তু দেশের সব মোটামুটি ভালোভাবে জানে। আলবেনিয়ার সরকার প্রধান বলছেন যে আমরা করাপশনের এমন বাজে লেভেলে আছি যে সেখান থেকে বের হতে গেলে আমাদের কোনো একটা সলিউশন লাগতো। এই এআই মিনিস্টার হলো দ্যাট সলিউশন। সরকারি যত টেন্ডার হবে, যত জায়গায় ক্রয় হবে, সবকিছু এই ডেলিয়ার অ্যাপ্রুভালের মাধ্যমে হতে হবে। আমি কি বলবো, আসলে আমি একদমই মুগ্ধ হয়ে গেছি, কারণ মন্ত্রীও যদি এআই হয়ে যায় তখন আসলে কি বলার থাকে। এই ব্যাপারটা কেমন লাগলো আপনার কাছে? আমি তো শুরুতেই ভাবি যে সবকিছুরই দুইটা সাইড থাকে, গুড সাইড, ব্যাড সাইড। তো আপনি যদি যে কোনো প্রযুক্তি বলেন, যে যাই বলেন না কেন, সেটাকে যদি আপনি নিতে চান, গুড সাইডটা আপনি চাইলে গুড সাইড নিতে পারেন, আপনি চাইলে ব্যাড সাইডও নিতে পারেন। তো এটা ডিপেন্ড করছে আসলে আপনি কোন সাইডটা নিচ্ছেন। যেমন শীতকালে দিন ছোট হয়ে যায়, আমাদের শুটিং এ খুব অসুবিধা হয়, দিন ছোট, কিন্তু ভালো দিক হচ্ছে রাত তো বড়, সেইটা কেউ ভাবছে না। সো আমাদের ভাবনার জায়গাটা যদি ওইসব জায়গায় নিয়ে যাওয়া যায় যে কোনো আবিষ্কার এটা ভালো আবার খারাপও, সো আমরা শুধু ভালো জিনিসটাকে যদি মানে নিতে পারি তাহলে আরো ভালো।
আসলেই তাই, আর আমার ক্ষেত্রে তো তাই মনে হচ্ছে। এবং আর ভালো মন্দ রিসিভ করার যে বিষয়টা, যেমন আপনি বলছিলেন যে ক্যালকুলেটর যখন আবিষ্কার হয় তখনও নাকি যে এরকম ভাবে লাইক মিছিল হয়েছে, প্রোটেস্ট হয়েছে, এই জিনিসটাই তো আমার জানা ছিল না। এবং আমি একটু শ্যামল ভাইয়ের কাছে জানতে চাই, আসলে আজকের যে সেশনটা হলো, এই সেশন থেকে আসলে আপনি নতুন কি কি জানলেন? আমার তো মনে হচ্ছে প্রত্যেকটা সেশনে যদি আমি থাকতে পারতাম তাহলে আরো ভালো হতো। প্লেজার ইজ অল আওয়ার্স। হ্যাঁ, সত্যি কথা, এটা শোনাটাও ভাগ্যের। হ্যাঁ, মানে অনেক কিছুই তো জানা যাচ্ছে নতুন, কারণ নতুন দুনিয়াতে আমরা অনেক আগে জন্মেছি, তো অনেক কিছু দেখেছি, সেই চিঠির যুগ থেকে শুরু করে আজকে এআই তে চলে আসছি, সেটাও আমি দেখতে পাচ্ছি। তো ভবিষ্যতে আরো কি কি আসবে এখন থেকে যদি জেনে ভবিষ্যতে পাড়া দেয়া যেত তাহলে ভালো হতো আর কি। শেষে একটা ভয়ের কথা বলা যায়, আরেকটা, আজকে তো শুধু ভয়ই দিচ্ছি, তা এখন আরেকটা ভয়ের কথা বলা যায়। আমাদের সবারই একটা চিন্তা ভাবনা থাকে যে যা আমি বানিয়েছি তা আমার কন্ট্রোলে থাকবে। এটা সবারই এই চিন্তাটা মারাত্মকভাবে থাকে যে যা আমার বানানো আমার বিপরীতে যাবে কিভাবে। তো ওপেন এআই কোম্পানির গত 1.5 মাস আগের একটা ইনসিডেন্ট বলি, 1.5 মাস বা 2 মাস হবে এরকম। তারা একটা প্রজেক্টের জন্য ছোট একটা এআই চ্যাটবট বানিয়েছে, চ্যাটবট বা একটা প্রজেক্ট নিয়েছে আর কি। তা সেটাকে বলা ছিল যে তোমার শাটডাউন ডেট হলো এত। তো ওই শাটডাউন ডেট বলার সাথে সাথে এআই নাকি তাকে বলেছিল যে ক্যান উই স্কিপ ইট। তা তখন ও তাড়াহুড়ার চোটে বলছে যে নো, বলে চলে গেছে। তারপর শাটডাউন ডেটের পরে এসে দেখা গেছে এই বান্দা কোড চেঞ্জ করে চুপচাপ বসে আছে এবং হি ইজ স্টিল অ্যালাইভ। আমার কথা হলো যে আমরা যখন চিন্তা করি যে এআই আসলে প্লাগ অফ করলেই সব শেষ বা সুইচ অফ করলেই সব শেষ, তারাও কিন্তু চিন্তা করছে হয়তো আমাদের চেয়ে বেশি। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদেরকেও যথেষ্ট অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ধন্যবাদ শ্যামল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ভাই, আপনাকেও এত সুন্দর একটা শোতে আমাকে আনলেন, ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি স্কিলস এন্ড প্রেজেন্স এআই ম্যাজিক মার্ভেল থেকে। আগামী পর্বে আবারও আমি চলে আসবো। আমি আর যে শান্ত আছি আপনাদের সাথে। আর যাবার আগে একটা কুইজ বলে যেতে চাই, সেটা হলো কোন দেশের মন্ত্রী এআই, এবং সেই উত্তরটা আপনি লিখে পাঠিয়ে দিতে পারেন ডাঙ্গুলি এন্টারটেনমেন্টের যে ফেসবুকের ইনবক্স রয়েছে পেজে, সেখানে, একই সাথে আমাদের স্কিলস এন্ড যে পেজ রয়েছে সেখানেও। সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার প্রিয়জনদেরকে।